ওরা যে খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। কাজে শেখ হাসিনার সমালোচনা তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। তুমি আগামীর কথা বলো। আমরা যারা বুড়া টোরা আছি আমরা পুরানের কথা বলবো, তোমরা ইয়াং, তোমরা আগামীর কথা বলো আমাদেরকে। পারে না। তাদের কথা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু ওই যে দায়ের যে আমি একটা হিসাব বুঝতে চাইছিলাম সেটা কি একটু বলবেন? আমি বলছি আপনি দেখেন, আমাকে একজন বলতেছিল যে একটু আগে আমিও বললাম যে গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরের কোনো দেশ? বাইরের দেশ না। এখানে যেতে হলে আমার ভিসা লাগবে কেন? লাগবে না, আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি। এটা হলো থিওরিটিক্যাল কথা। আচ্ছা বলেন, আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন সেই একই প্রিপারেশন নিয়ে কি আপনি খাগড়াছড়ি যাবেন? যাবেন না তো। আপনি কি বান্দরবান যাবেন একই প্রিপারেশন নিয়ে? যাবেন না। আচ্ছা ওই এলাকাগুলিতে যেতে আপনাকে রাস্তার মাঝখানে আর্মিরা থামায় না? থামায় কেন? আপনি বলতে পারতেন ভাই আপনি এখানে থামাচ্ছেন কেন, কক্সবাজার তো আমাকে থামান না। আমি দিলে এটা বাংলাদেশের পার্ট না? হ্যাঁ বাংলাদেশের পার্ট। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আপনি মানে শীতকালে যেভাবে বেরোবেন, গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে। কারণ বলবেন আমি একই দেশে আছি, কেন আমি ছাতি নিয়ে বেরোবো এখন? আমি তো ডিসেম্বর মাসে ছাতি নিয়ে বেরোই নেই। এগুলো আপনি বলতে পারেন, গর্তমি করতে পারেন, গর্তমি করেন, তা ভিজে যাবেন আপনি। তো এখানে কি জিনিসটা হচ্ছে, এখানে যে আপনাকে বুঝতে হবে গোপালগঞ্জের মানুষের সেন্টিমেন্টটা কি। গোপালগঞ্জের এখন যারা জীবিত মানুষ আছে, যত জীবিত মানুষ গোপালগঞ্জের আছে, তারা জন্ম হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিভাবে দেখে, সেভাবে দেখার ক্ষমতা কি আপনাদের আছে? তাও তো নাই। এখন জায়গা ভেদে কেমন দুই কারণ হয়। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। দেখেন কিছু স্টুডেন্ট যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস ঢাকায় কাকড়া যেটা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আপনি খেয়াল আছে? আগুন দিয়ে পুড়িয়ে দিল। কিছু হয়েছে? কিছু হয় নাই। পুরো অফিস আগুন দিয়ে পুড়ে গেল। যথাসময়ে ফায়ার ব্রিগেডের লোক আসলো না, পুড়তে দেওয়া হলো। এই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাড়ির সামনে কিছু ভাঙচুর হলো, একটা মোটর সাইকেল পোড়ানো হলো। ওখানের প্রতিক্রিয়ার এখানের প্রতিক্রিয়া কি সমান ছিল? ছিল না তো। ওখানে তো এদেরকে যে আর্মির কাছে মাপ চাইতে হইলো, ওদেরকে আর্মি বললো, থ্রেট করলো, এই সার্জিসকে বলছে যে আর কোন রকম মব আমরা সহ্য করবো না। একই কাজ, আগুন তো এটা বরং ছোট আগুন ছিল, ছোট আগুনের তাপ সহ্য করতে পারলেন না কেন? কারণ এটা রংপুর ছিল। এই পার্থক্যটা আপনি বুঝেন না। এই পার্থক্য যদি না বুঝেন তাহলে তো বলবো আপনারা বাংলাদেশে বসবাস করেন না। তো আপনি যদি আশা করেন যে আপনি ওখানে যাবেন, যা ওখানে মুজিবাদ মুর্দাবাদ বলবেন, সব জেলার জন্য বলবেন জুলাই মার্চ, আর এখানে বলবেন জুলাই পদযাত্রা, আর এখানে বলবেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আর আপনি আশা করবেন এটা বলার জন্য গোপালগঞ্জের মানুষ সারি ধরে দাঁড়ায় থাকবে, এক পাশে থাকবে নারীরা, এক পাশে থাকবে পুরুষরা, সবার হাতে ফুলের মালা আপনাদের গলায় দিবে, এটা যদি আপনি প্রত্যাশা করেন তাহলে তো আপনি ভাই মূর্খের স্বর্গে বাস করতেছেন। তো তার কি আশা করে গেছিল? ওখানে কোথাও যখন যায়, তারা যখন বক্তৃতা দিতে উঠে, মঞ্চের সামনে 10,000 20,000 লোক থাকে, এখানে তো 10 জন লোক ছিল না। পার্থক্যটা বুঝেন না? সেখানে দাঁড়াইয়া আপনি যখন বলেন যে মুজিববাদ মুর্দাবাদ, আমার কানে সেটা ঠেকে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আপনি ইনভাইট করতেছেন যে তোমরা এসে আমাদেরকে মারো না কেন, তোমরা এসে আমাদেরকে ধাওয়া দেও না কেন? কারণ এই ধাওয়াটা আমার জন্য প্রয়োজন। তারা এই ধাওয়াটা পাওয়ার জন্য, আমি যদি বলি ওখানে গিয়েছেন, দেখেন লাভ হয়েছে কার? আমি একটু আগে বলেছিলাম ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে গোপালগঞ্জের বাসীর। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে দুইটা গোষ্ঠীর। একটা গোষ্ঠী হলো আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে, এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হইলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ, ওদের লাভ হয়েছে। ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে,
চুরি করে, তুই কি চোর বেটা? তুই এখান থেকে বসে বসে এখানে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছে আওয়ামী লীগকে কি করতে হবে। তোর কথা অনুযায়ী আমরা চলবো নাকি? এদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কার? যারা বাংলাদেশে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, যারা বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের লাভ হয়েছে। আপনার মনে আছে পাটগ্রামে একটা ঘটনা ঘটেছিল। পাটগ্রামে ঘটনা ঘটার পরের দিন ওখানে লালমনিরহাটে জামাতের আমির গিয়েছিলেন। জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে, জামাতের আমির কি জবাব দিয়েছেন? এই পাটগ্রামে যে ঘটনা ঘটলো এরপর কিসের নির্বাচন? এখন বলা আরো সহজ হয়ে গেল, গোপালগঞ্জে যা ঘটলো এরপর কিসের নির্বাচন? বলবে বলবে না, বলেছেন এই যারা জামাত মাসুদ কামাল বলেছেন। আমি দেখছিলাম যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জামাত নেতা, তিনি বলছেন গোপালগঞ্জে এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই। আর এক মাসুদ, হান্নান মাসুদ, মানে আপনারই সব একই নামীয় হান্নান মাসুদ, তিনি বলছেন এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। মানে বলেছেন এই কথাগুলো। ঠিক আছে, এগুলো ঠিক আছে, আমি তাই বলছি এই কথাগুলি। এখন এই কথাগুলি জোরে সরে বলার জন্যই কিন্তু আমি যদি বলি, যদি আমি তর্কের খাতিরে বলি যে এটা ঘটানো হয়েছে, আপনি কিভাবে বলবেন? দেখেন আরেকটা কথা প্রায় বলা হচ্ছে, দেখবেন আরেকটা আওয়াজ তুলছে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এখন গোপালগঞ্জে কি এনসিপি অথবা জামাত যে লেভেল প্লেইং ফিল্ড পাবেন? পাবেন না তো। বলবেন এই দেখো গোপালগঞ্জে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, অতএব আমি নির্বাচন করবো না, বলে দিল। এখন গোপালগঞ্জে কেন লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে পারলেন না, সেটা ওর কথা। এটা হলো সরকারের ব্যর্থতা। সরকার কি করেছে দেখেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটা বড় দলের নির্বাচনে অংশগ্রহণটা বন্ধ করে রেখেছে। যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না, অতএব তার নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা তো রিয়েলিটি। তো সেটা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আওয়ামী লীগকে ভোট দেন, তাদের সংখ্যা কত? যে বছর আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, আমি যদি সঠিক নির্বাচন ধরি 91 থেকে, যে বছর সবচেয়ে কম ভোট পেয়েছে এটা 2001 সালে, সবচেয়ে কম ভোট পেয়েছে। সেই বছরও তারা ভোট পেয়েছে 2,23,000 ভোট, সরি 2,23,00,000 ভোট, 2,23,00,000 ভোট। তারা সেই বছরও ভোট পেয়েছে। ধরলাম তারপরে 15 বছর অনেক ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের অনেক সমর্থক বাড়িয়ে গেছে, তারপরে যদি আপনি অর্ধেকও ফালাই দেন, তাও তো 1 কোটি লোক আওয়ামী লীগকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, বাসে তো। এখন আওয়ামী লীগকে আপনি ডক্টর ইউনূস নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করে দিয়েছেন, তাহলে আওয়ামী লীগের দ্বারা 1 কোটি লোক কি হয়েছে? 1 কোটি লোক কি কর্পূর যে আকাশে উঠে গেছে? কর্পূর তো না রে ভাই, এরা তো জলজন্ত মানুষ। এরা কই? এরা এই দেশে আছে। তো তাদের এই দেশে রেখে আপনি বলবেন যে আমি ওখানে তোমাদের কাছে যাব, তোমরা কেন ফুলের মালা নিয়ে আমাকে অভ্যর্থনা জানাও না? হবে ভাই? এত সুন্দর। মানুষের বাস্তবতা বুঝতে হবে, মানুষের ইমোশন বুঝতে হবে। এই লোকগুলো তো রবট না, মেশিন না যে যখন যে মালিক যে টিপবে তার টিপাতে রেসপন্স করবে। এত রক্ত মাংসের মানুষ, তাদের তো আবেগ আছে। আচ্ছা বলেন, আপনি বঙ্গবন্ধুকে বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, বঙ্গবন্ধু গত 15 বছরের শাসনের জন্য কি বঙ্গবন্ধু দায়ী? আপনি বঙ্গবন্ধুকে সমালোচনা করতে পারেন, আপনার আদর্শিক ভাবে সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। কেউ যদি বঙ্গবন্ধুকে আদর্শিক বিবেচনায় ভালোবাসে, তাকে আপনি আপত্তি করবেন কেন? বঙ্গবন্ধুকে অনেকে ভালোবাসতো, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর আমাকে আপনি বলবেন তুমি হলে গিয়ে কি বলে স্বৈরাচারের দোষর, তুমি বলবা। আমি তো আওয়ামী লীগকে, আমি তো শেখ হাসিনার আওয়ামী লীগকে পছন্দ করি না, আমি জীবনে আওয়ামী লীগও করি নাই ভাই। কিন্তু আমি ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি ওনাকে জাতির পিতা মনে করি। আপনি কি করবেন? আমার ভেতর থেকে মনটাকে বের করে নেবেন। এই যে আপনি বা আপনার মতো গোপালগঞ্জবাসী তো শুধু এরকম না, আপনি বা আপনার মতো আর এরকম অনেক মানুষ আছেন, যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটি হয় তখন কি আপনারা আহত হন না? অবশ্যই আহত হই, আমি তো আহত হয়েছি। মুজিববাদ কিন্তু নাই, মুজিববাদ কিন্তু এক্সিস্ট করে না, কখনোই করতো না। তারপরেও আমি আহত হয়েছি এই কারণে, ওরা ওদের অজ্ঞতার কারণে তার মুজিববাদ বলেছে, কিন্তু ওদের ইন্টেনশনটা ছিল খারাপ। ওদের ইন্টেনশন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইনসাল্ট করা, অপমান করা, এটা ওদের ইন্টেনশন। এই ইন্টেনশনটা ছিল বলে ওরা কিন্তু বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি এখন আমাদের সংবিধানে আছে, প্রত্যেকটা সরকারি কর্মচারীকে তার যেখানে বসবে তার পিছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে। সংবিধানে এখনো আছে, এটা তো চেঞ্জ করে না, এখনো সংবিধানে আছে। এই সংবিধান অনুযায়ী সরকার শপথ নিচ্ছে, নিয়ে এই জিনিসটা অমান্য করতেছে।
সংবিধানে যতক্ষণ আছে আপনি চেঞ্জ করেন, পারলে চেঞ্জ করতে না পাইরা আপনি সেটাকে অমান্য করবেন দিনের পর দিন, এটা হতে পারে না। এই নাহিদ ইসলাম বলছে আমাদের সংবিধান বলে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমাদের সংবিধান বলে, এটা এখনো আছে। নাহিদ ইসলাম বলে আমি মানি না, যখন সে উপদেষ্টা ছিল তখন সে বলছে। একজন উপদেষ্টা, তুমি তো ভাই এই সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে তুমি তো উপদেষ্টা হয়েছো। এগুলি হিপোক্রেসি, এগুলি তারা করেছে, সেটা অন্য হিসেবে, আমি ওই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আমি যদি গোপালগঞ্জে স্থির থাকি, এখানে তুমি এটা পারো না করতে, তুমি এটা পারো না। কিন্তু ওনারা এটা করবেন, এবং কেন করবেন আমি তো বলছি তো, এটা হলো দিস ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তুমি আমাকে মারো, আমি তো ফিরাবো, আমি তো আমার জন্য তো আপনার সাজোয়া গাড়ি আছে, আমি তো ফুরুত করে ঢুকে যাবো। উনি এখানে ঢুকে গেছেন, নিরাপদে চলে আসছেন, কিন্তু এখন সমস্ত সবার কাছে ভিলেনকে গোপালগঞ্জের জনগণ। কারণ গোপালগঞ্জের জন্য কারফিউ দিয়ে আপনি সবাইকে দৌড়ে যাচ্ছেন, কিন্তু গোপালগঞ্জে 4 জন মানুষ যে মারা গেল তাদের নিয়ে কারো কোনো চিন্তা নাই। একটা ভদ্র মহিলাকে দেখলাম, উনি বলতেছেন আমার সংসার কিভাবে চলবে, আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না, এটা কাউকে স্পর্শ করে না। ছবি দেখলাম কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে আমাদের যুব উপদেষ্টা বসে বসে জুস খাচ্ছেন, আর ওখানে বসে বসে মনিটরিং করতেছেন। কি মনিটরিং করেন ওরা? আর ওখানে মনিটরিং করবেন করেন, ওখানে যুব ক্রীড়া উপদেষ্টা কেন? উনি কি এই সমস্ত মনিটরিং এর উপর উচ্চতর কোনো ট্রেনিং নিয়ে আসছেন? এটা কি ওনার মন্ত্রণালয়? উনি কেন? উনি যদি মনে করেন এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একা পারছেন না, তাহলে সেখানে প্রধান উপদেষ্টা আসবেন, অথবা প্রধান উপদেষ্টা কি ওনাকে নিয়োগ করছেন। আর এই মনিটরিং করে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন হলো? আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে এই পুলিশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বা আওয়ামী লীগের নিয়োগ করা, তারা যথাযথ সহায়তা করছে না, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন, এটা আসিফ নজরুল বলছেন। অন্যদিকে আসিফ মাহমুদ তিনি আবার বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে তিনি সন্তুষ্ট। আবার মানে এটি যেটি মূল যে প্রশ্নটা আসলে করতে চাই, যে আসিফ নজরুল যেটি বলছেন যেটি আওয়ামী লীগের আমলে নিয়োগ করা, কিন্তু নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন এবং আসিফ মাহমুদ তখন উপদেষ্টা ছিলেন, দুই উপদেষ্টাই বলেছিলেন, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের কথা বলেছিলেন একটা সময় বিবিসির এক সাক্ষাৎকারে, তখন তারা বলেছিলেন যে প্রশাসনের আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত বিএনপির লোকজন আছে। মানে কি আসলে কোনটা আসলে ঠিক? এই প্রশাসনে আওয়ামী লীগের লোক আছে বলে তারা সহায়তা করছে না, তারা কাজ করছে না এটা, নাকি প্রশাসনে বিএনপির লোক আছে, নাকি আসলে কোনটা ঠিক? শুনেন, প্রশাসনে বাংলাদেশের লোক আছে, হিসাবটা এভাবে ধরেন আপনি। প্রশাসন আপনি ধরেন, আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে। একজন লোক মনে করেন মাদকাসক্ত, মাদকাসক্ত হলে তার ব্লাডও কিন্তু আপনার পলিউটেড হয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন? হাতটা কেটে সব রক্ত ফেলে দিবেন? তাতে কি সে স্বাস্থ্যবান হয়ে যাবে? আপনাকে রক্তটা যদি চেঞ্জ করতে আপনি কিভাবে করবেন? আপনি এমন কোনো ওষুধ খাবেন যে ওষুধ খেলে ভেতরে ব্লাড যেগুলি ছিল এই আপনার দূষিত রক্ত, সেগুলো ধীরে 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 তার পরিমাণ কমতে থাকবে। আপনার নতুন যে রক্তগুলি হবে সেগুলো হবে বিশুদ্ধ রক্ত। ভাই সিস্টেমটা তো এরকম। আপনাকে এখন রাতারাতি সব কিছু আপনি বাদ দিয়ে দেন, তাহলে প্রশাসন চলবে? চলবে না। একটা সিস্টেম আপনার করা উচিত ছিল। সেই সিস্টেমটা কি ছিল? আপনি বলতে পারতেন সহজ একটা সিস্টেম। আমি এটা তখনও বলছি, একদম ক্যাটাগরিক্যালি বলছি আপনারা কি করতে পারেন। সেটা করতে পারেন হলো আপনার সবগুলি সচিব যারা ছিলেন, সচিব পদ অবশ্যই পলিটিক্যাল পদ, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আপনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পদে কিন্তু প্রমোশন ঠিকঠাক মতো হয় অনেক সময়, ইদানিং হচ্ছে, শেখ হাসিনার শেষ দিকে হচ্ছিল না, কিন্তু এটা হতো আগেও। তো তারপরে এরপরে যখন সচিব হবেন আপনি, তখন এটা একদম রাজনৈতিক নিয়োগ হয় আমার জানা মতে। আপনি সবগুলি সচিবকে বাদ দিয়ে দিতেন, সব সচিব এবং এডিশনাল সেক্রেটারির মধ্যে খুব একটা পার্থক্য নাই। এতে কি হতো? পুরো প্রশাসন একটা মেসেজ পেয়ে যেত। আপনি তা করেছেন? তা করেননি। আপনি চুজ এন্ড পিক করেছেন, যে আপনার পছন্দের তাকে রেখে দিয়েছেন, যে আপনার অপছন্দের তাকে বাতিল করে দিয়েছেন। এবং কোনো কোনো জায়গায় বৃদ্ধ আজকে থেকে 15 বছর আগে রিটায়ার করে গেছে, তাকে টুকাই নিয়ে আসছেন, আইনে তাদের গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। উনি তো অনেক দিন ধরে ভাই মানে এই কাজে অভ্যস্ত না, উনি এসে উল্টাপাল্টা কাজ করতেছেন। আওয়ামী লীগ আমলের একজন মানে আপনার মন্ত্রীর পিএস ছিল, সে এখনো ডিসি আছে, ডিসি নিয়ে হয়েছে। কিভাবে হয়েছে? কারণ কোন একজন উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু সে হয়ে গেছে।
এলজিডি একটা এত বড় প্রতিষ্ঠান, এলজিডি যদি চিফ ইঞ্জিনিয়ার, উনি কি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিল না? ছিল তো। তুমি কি করে হলেন? উনি যে ওনাকে নিয়োগ দিবেন তাকে খুশি করতে পেরেছেন। এখানে কিন্তু স্বৈরাচারের দোষর হিসেবে কাজ হয় না ভাই, এখানে কিন্তু স্বৈরাচারের দোষর কোনো কাজে লাগে নাই। এখানে কাজে লাগছে যে আমাকে কি খুশি করতে পেরেছে। তো আপনি যদি এটা করেন তাহলে আপনি সব জায়গায় কিভাবে নিয়ম প্রতিষ্ঠা করবেন? আপনি যাকে নিয়মে আসবেন, সেই নিয়মটা কই? আপনি যদি প্রথম থেকে নিয়মে চালাইতেন তাহলে হতো। আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানাবেন, স্বাস্থ্য জিনিসটা যে ভালো বুঝে তাকে এনে বানান। আপনি বানাইছেন আপনার ব্যাংকে দীর্ঘ 30 বছর আপনার সঙ্গে কাজ করতেন ভদ্র মহিলা, রিটায়ার্ড মহিলা, অসুস্থ মহিলা, তাকে বানাইছেন নূরজাহান বেগমকে। কোন নিয়মের মধ্যে বানাইছেন? নিয়মটা কি বলেন? কোনো নিয়ম নাই। নিয়মহীনতার মধ্যে যখন আপনি উপদেষ্টা পরিষদ নিয়োগ করেন, তখন বাদ বাকি সব জায়গায় নিয়মহীনতাই চলবে।